দুর্গাপুর থেকে 10 মাইল দূরে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম মোহনপুর। প্রায় 200 মানুষের বাস এই গ্রামে। গ্রামের চারিদিকে চাষের জমি। গ্রামের দক্ষিণ দিকে অবস্থিত একটি মদনমোহন মন্দির, তার নামেই এই গ্রামের নামকরণ করা হয়েছে মোহনপুর। রাত তখন বেশ গভীর। মোহনপুরের এই রায়বাড়িতে, যেখানে দিনের আলোতেও মানুষজন আসতে ভয় পায়, সেখানে রাতের অন্ধকারে 3 জন কম বয়সী যুবক এসে হাজির হয়েছে। এই রায়বাড়ির একটা ইতিহাস আছে। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে নাকি এক দম্পতি ডাকাতের হাতে মৃত্যুবরণ করেছিল এই বাড়িতে। তখন থেকেই নাকি তাদের আত্মা এখানেই রয়ে গেছে। গ্রামের অনেকেই নাকি তাদের দেখেছে বহুবার। রবিন এই গ্রামের রঘুপতি হালদারের ছেলে। ছোট থেকেই সে শহরে মানুষ, তাই এসব ভূত প্রেত ডাকিনি হাকিনিতে তার বিশ্বাস ছিল না কোনো কালেই। বাকি 2 জন তার বন্ধু হরিশ এবং নিধু। তাদের বাড়ি কলকাতায়। বন্ধু রবিনের মুখে এই রায়বাড়ির কথা শুনে বাড়ির হাজার বারণ সত্ত্বেও তারা কারো কথা না শুনে এখানে চলে এসেছে। এই রায়বাড়িটা বেশ অদ্ভুত। রবিনের কথা অনুযায়ী এই রায়বাড়ির বয়স প্রায় 100-150 বছর, কিন্তু কোনো এক অলৌকিক কারণে বাড়িটি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। দোতলা বাড়িটির ওপর নিচ মিলিয়ে মোট 8টি ঘর রয়েছে। বাড়িটির দেওয়ালে হালকা ফাটল ধরেছে, আর সেই ফাটল থেকে জন্ম নিয়েছে বট অশ্বত্থ গাছের চারা। বাড়িটির চারিদিক ঘিরে রয়েছে কাঁটা ঝোপের জঙ্গল। দেখেই বোঝা যায় এদিকে মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। চাঁদনি রাতের জ্যোৎস্নার আলোয় চারিদিকটা বেশ ভালোই দেখা যাচ্ছে। হঠাৎ নিধু অস্ফুট স্বরে চিৎকার করে উঠল। রবিন আর হরিশ নিধুর থেকে কিছুটা এগিয়েছিল। নিধুর চিৎকার শুনে তারা নিধুর কাছে এসে জিজ্ঞেস করে, কিরে নিধু, কি হয়েছে? চিৎকার করলি কেন? নিধু কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, এই আমার পা ধরে কে যেন টানলো। রবিন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, দূর বেটা, কাঁটা ঝোপে পা আটকে টান পড়েছে আর তাতে ওর প্যান্ট ভিজে গেছে। তালা ভিতুর ডিম। নিধু বলে, এই না রে নবীন, সত্যি বলছি, তুই বিশ্বাস কর, আমার পা ধরে যেন কেউ টানলো। নিধুকে আর বলতে না দিয়ে হরিশ বলে, ছাড় তো সব কথা, চল বাড়িটার ভেতরে গিয়ে দেখি কি আছে। নিধু আর কিছু বলতে পারে না। চুপচাপ হরিশ আর রবিনের পিছু পিছু চলতে থাকে। বাড়িটার সদর দরজার সামনে এসে হরিশ সজোরে দরজাটায় একটা ধাক্কা দিল। সাথে সাথেই দরজার পাল্লাগুলো এক বিশ্রী শব্দ করে খুলে গেল। দরজাটা খুলে যেতেই একরাশ চাপ চাপ অন্ধকার যেন ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর, আর তার সাথেই নাকে এলো এক চামড়া পোড়ার কটু গন্ধ। রবিন আগে থেকে মশাল প্রস্তুত করেই রেখেছিল, এখন সেটা চালিয়ে নিল। মশালের কম্পিত শিখায় ঘরের ভেতরের দৃশ্য তাদের কাছে স্পষ্ট হলো। ঘরের ভেতরে কেবলমাত্র মাকড়সার চাল, আর মেঝেতে ধুলোবালির মোটা আস্তরণ ছাড়া আর তেমন কিছুই নেই। ঘরটির চারিদিকে ওরা ঘুরে ঘুরে দেখতে থাকলো। হঠাৎ দেওয়ালে টাঙানো একটা তৈলচিত্রের ওপর নজর পড়তেই ওরা সেখানেই থমকে গেল। ছবিটি একটি নারীর। ছবিটি এতই জীবন্ত যে মনে হয় সে যেন রবীন্দ্রের দিকেই তাকিয়ে আছে। রবিন বলল, চিত্রকরের হাতে তো জাদু ছিল, এমনভাবে ছবি আঁকতে কজনেই বা পারে? হরিশ বলল, তা যা বলেছিস ভাই, চিত্রকারের হাত যে ভীষণ পটু তা বলতেই হচ্ছে।
এরপর ওরা ওই ঘর থেকে বেরিয়ে একে একে সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলো। ঠিক তখনই হঠাৎ তাদের কানে এলো একটা শেয়ালের ডাক। নিধু চমকে উঠল। রবিন মনের ভয়টা কমাবার জন্য বলল, ও কিছু না, এই গ্রামে গঞ্জে এরকম শিয়ালের ডাক মাঝে মাঝে শোনা যায়। তারপর আবারও সব চুপচাপ। হঠাৎ নিধু অনুভব করল কেউ যেন নাকি স্বরে তার কানে কানে ফিস ফিস করে বলে গেল, পালা পালা এখান থেকে, না হলে মরবি, তোরা সব কটা মরবি, পালা তাড়াতাড়ি পালা। নিধু চমকে উঠে পিছনে ঘুরে তাকালো, কিন্তু কোথায় কি? কেউ তো কোথাও নেই। তবে কি সে ভুল শুনল? হয়তো তাই। তারপর আবার সব চুপচাপ। ইতিমধ্যেই রাত আরো গভীর হয়েছে। হঠাৎ ওরা তিনজনেই শুনতে পেল একটা নুপুরের রিনিঝিনি শব্দ। শব্দটা ভেসে আসছে দোতলা সিঁড়িটার কাছ থেকে। ওরা তিনজনেই ছুটে গেল সেই দিকে, কিন্তু সিঁড়ির কাছে কাউকে দেখতে পেল না। সিঁড়ি বেয়ে ওপরে উঠে তারা যেই না পা বাড়িয়েছে, এমন সময় শোনা গেল একটা ভারী পায়ের শব্দ, যেটা ভেসে আসছে নিচের তলা থেকে। কেউ যেন মাটিতে খুব জোরে জোরে পা ফেলে হেঁটে চলেছে। সঙ্গে সঙ্গে তারা নিচে নেমে আসে। এবং দেখতে পায় বারান্দার একদম কোণের ঘরটার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা একটা মেয়ে, কারণ তার পরনের কাপড়টা বাতাসের সাথে মৃদু দুলছে। ওরা তিনজনেই এগিয়ে যেতে থাকে তার দিকে। যেতে যেতে এই শীতের শেষ বিকেলের ভাসা ভাসা মেঘের ভেলা যেন বয়ে আনে বসন্তের আগমনী বার্তা। আজ অনেকগুলো দিনের পর অফিস থেকে বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়েছি। না, কারণ অবশ্য তেমন বিশেষ কিছু ছিল না। তবে ওই যে কথায় আছে না, নিয়মিত অমৃত সুধা পান করলেও
একটা সময় পর তা বিষ বলে মনে হয়। তেমনি এই নিত্যদিনের কর্মব্যস্ত জীবন যেন আর সহ্য হচ্ছিল না, তাই আর কি। তা ঘরে বসে ইংরেজি পত্রিকা মনোযোগ সহকারে পড়ছিলাম। এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ শুনে উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখলাম দরজার ওপাশে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে আমার প্রিয় বন্ধু কিশোরী। আমি বললাম, কি ব্যাপার হে ভাইয়া, এই সময়ে তুমি এখানে? কিশোরী তার স্বভাবসিদ্ধ হাসিটা দিয়ে বলল, বাড়িতে মন টিকছিল না, তাই চলে এলাম তোমার সাথে একটু আড্ডা দিতে। আমি বললাম, বাহ, সে তো বেশ ভালো কথা, এসো এসো, ভেতরে এসো। কিশোরী ভেতরে এসে বসতেই আমি গিন্নির উদ্দেশ্যে বললাম, কই গো গিন্নি, কোথায় গেলে? আরে এসে দেখো কে এসেছে। গিন্নি রান্নাঘর থেকে বেরিয়ে কাপড়ের খুঁটে হাত মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কে এসেছে? আমি বললাম, আরে এসে দেখোই না কে এসেছে। গিন্নি আমার কাছে এসে কিশোরীকে দেখতে পেয়ে বলল, আরে ঠাকুরপো, কেমন আছো? কিশোরী উত্তর দিল, এই চলে যাচ্ছে বউঠান। গিন্নি বলল, আচ্ছা তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। এই বলে গিন্নি আবার রান্নাঘরের দিকে চলে গেল। আমি কিশোরীকে বললাম, তারপর বলো ভাইয়া, কেমন কাটছে দিনকাল? কিশোরী বলল, আর বলো কেন, এই নিত্যদিনের কর্মব্যস্ত জীবনযাপন আর ভালো লাগে না। তা তোমার খবর কি? আমি বললাম, আমারও ওই একই অবস্থা, তাই তো অফিস থেকে কয়েকটা দিনের ছুটি মঞ্জুর করালাম। কিশোরী দড়াক করে লাফিয়ে উঠে বলল, সে কি, তুমিও ছুটি নিয়েছো? আর এদিকে আমিও ছুটি নিয়েছি। আমি বললাম, বলো কি হে, এ তো কাকতালীয় ব্যাপার। কিশোরী বলল, আচ্ছা তাহলে একটা কাজ করলে কেমন হয়? আমি বললাম, কি কাজ? কিশোরী বলল, সকাল সকাল তারানাথের বাড়ি গেলে কেমন হয়? আমি বললাম, হ্যাঁ তা মন্দ বলনি, এমনিতেও অনেক দিন যাওয়া হয়নি সেদিকে। কিশোরী বলল, তাহলে আর কি, কাল সকালে তৈরি হয়ে থেকো। আমি বললাম, আচ্ছা, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। মোড়ের সামনের দোকান থেকে গরম গরম তেলে ভাজা আর পাসিংস নিয়ে হাজির হলাম তারানাথের বাড়ির সামনে। দরজায় টোকা দিতেই দরজা খুলে দিলেন স্বয়ং তারানাথ। আমাদের দেখে যে উনি বেশ খুশি হয়েছেন তা তার মুখ দেখেই বোঝা যায়। তারানাথ একগাল হেসে বললেন, আরে তোমরা যে, এসো এসো, ভিতরে এসো, কি সৌভাগ্য আমার। এই নিন ঠাকুর মশাই, এটা আপনার জন্য। তারানাথ বলল, আরে করেছো কি ভায়া? আচ্ছা তোমরা একটু বসো, আমি চা আর মুড়ি নিয়ে আসছি। এই বলে ঠাকুরমশাই ঘরের ভেতরে চলে গেলেন। আমি ও কিশোরী গিয়ে বসলাম বারান্দার তক্তপোষটার ওপর। বেশ কিছুক্ষণ পর তারানাথ মুড়ির বাটি নিয়ে এলেন, সাথে গরম গরম চা। তারানাথ সেগুলো তক্তপোষের উপর রেখে তক্তপোষের উপর বসতে বসতে বললেন, তারপর বলো, কেমন কাটছে তোমাদের দিনকাল? আমি বললাম, বেশ ভালোই কাটছে ঠাকুরমশাই, তা আপনি কেমন আছেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, অতীতের বিষাক্ত ছোবলের ভয়ঙ্কর প্রভাব পড়ছে এই শরীর আর মনের উপর। ভালো থাকার হয়ে ওঠে না। এ কথার প্রত্যুত্তরে যে কি বলা যায় বা কি বলবো তাই বুঝে উঠতে পারছিলাম না। কিশোরী হয়তো আমার এই অবস্থা বুঝতে পেরেছিল, তাই তারানাথের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি বললেন অতীতের বিষাক্ত ছোবল, এই বিষয়টা কি একটু খুলে বলবেন? তারানাথ বলল, এই বিচিত্র জীবনে আমাদের সাথে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা ভোলা যায় না। আমরা অভিনয় করি তা ভুলে থাকার জন্য, কিন্তু আদপেই কি আমরা সে সকল ঘটনা ভুলে যেতে পারি? পারি না। হয়তো
পারবও না। এমনই একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। সে ঘটনার কথাই আজ তোমাদের বলবো। তখন আমি সাধু সঙ্গের আশায় পথে পথে ঘুরছি। ইতিমধ্যেই মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর সাক্ষাৎও পেয়েছি। এমনই একদিন ঘুরতে ঘুরতে আমি গিয়ে পৌঁছাই মোহনপুর গ্রামে। চারিদিকে চাষের জমি, সরু আলপথ চলে গিয়েছে দিক দিগন্তহীন ভাবে। স্থানে স্থানে বট, অশ্বত্থ গাছের ছায়া। এক নজর দেখে মনে হয় যেন কোনো চিত্রকর নিখুঁত হাতে সযত্নে রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে। সেই মেঠো পথ, খোলা মাঠের মৃদুমন্দ বাতাস যেন ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিচ্ছে আমার ফেলে আসা ছোটবেলা। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আবারও ফিরে গিয়েছি সেই ছোটবেলা, কৈখালির মাঠের পাশে। আমার সম্বিত ফিরল একটা বাচ্চা ছেলের ডাকে। সে যেন আমাকে উদ্দেশ্য করে বলছে, ও পথিক, কোথায় যাও তুমি? একটু দাঁড়াও, আমি আসছি। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ তো কোথাও নেই। হয়তো আমার মনের ভুল। এই কথা ভেবে যেই না হাঁটা শুরু করতে যাব, এমন সময় আবারও সেই কণ্ঠ ভেসে এলো, আরে একটু দাঁড়াও না বাপু, এত তাড়া কিসের? আমি বললাম, কে তুমি? আর তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সেই বাচ্চা ছেলেটি বলল, এই তো আমি কুল গাছের ওপর। দাঁড়াও দাঁড়াও, আমি নামছি। আমি কুল গাছটার দিকে তাকিয়ে দেখলাম সত্যি একটা বাচ্চা। বয়স আন্দাজ ওই 15 হবে। পরনে একটা ধুতি খাটো করে পরা, কোমরে একটা গামছা বাঁধা, আর তাতে একটা বাঁশি গোজা রয়েছে। সে গাছ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কে তুমি? তোমাকে এই গ্রামে আগে তো কখনো দেখিনি। আমি বললাম, আমি এক পথিক, পথে পথে ঘুরে বেড়াই আর ঈশ্বরের নামগান করি। সেই ছেলেটি প্রশ্ন করে, আচ্ছা, তুমি কি সাধু বাবা? আমি বললাম, না তো, ওই যে বললাম না, ঈশ্বরের নামগান করি। ছেলেটি ধুতির কোঁচা থেকে কয়েকটা বড় বড় পাকা কুল বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে সরলতার সাথে মিষ্টি কণ্ঠে বলল, কুল খাবে? আমি ওর হাত থেকে একটা কুল তুলে নিলাম। তারপর ওকে প্রশ্ন করলাম, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? ছেলেটি হাসি মুখে উত্তর দিল, আমার নাম মোহন, এই গ্রামেই আমার বাড়ি। আমি বললাম, তা তুমি পাঠশালা যাও না? মোহন বলল, হ্যাঁ, যাই তো। মোহনের সাথে কথা বলতে বলতে আমরা এসে পড়লাম গ্রামের ভিতর। মোহন আমার সাথে সাথেই চলছিল। হঠাৎ দাঁড়িয়ে একদিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওই বাড়িটা দেখছো, ওটা হচ্ছে রায়বাড়ি। মা বলে ওখানে ভূত থাকে। আমি সেদিকে তাকিয়ে দেখলাম একটা দুমহলা বাড়ি, বেশ পুরনো। স্থানে স্থানে ফাটল ধরেছে। চারিদিকে বট, অশ্বত্থ গাছের চারা জন্মেছে। হঠাৎ আমার নজরে পড়ল বাড়িটার উপর তলার বাঁ দিকের ঘরটার জানালায় কেউ যেন এসে দাঁড়িয়েছে। আমি সেদিকেই এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর আমার কানে এলো। কেউ বলছে, আরে আরে, করছেনটা কি? আপনি ওদিকে যাবেন না, ওদিকে গেলেই বিপদ। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন ব্যক্তি, বয়স 40-এর আশেপাশেই হবে। সুঠাম শরীর, পরনে একটা সাদা ধুতি আর পাঞ্জাবি। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন,
ওদিকে যাবেন না, ও বাড়ি অভিশপ্ত। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কি? আমি বললাম, আমি এক পথিক, পথে পথে ঘুরে বেড়াই, ঈশ্বরের নামগান করি। সেই ভদ্রলোক আমাকে উদ্দেশ্য করে বললেন, তা এখানে কি কোনো বিশেষ কারণে আসা হয়েছে? আমি বললাম, না, তেমন কিছু কারণ নেই। এই মোহনের সাথে গল্প করতে করতে এদিকে এলাম, ওই দেখালো আমাকে এই বাড়িটা। ভদ্রলোক অবাক হয়ে প্রশ্ন করলেন, মোহন? সেটা আবার কি? আমি বললাম, এই তো। বলতে বলতে আমি আমার পাশে তাকিয়ে দেখলাম, কোথায় সেই বাচ্চা ছেলেটা? এই তো সে আমার সাথেই ছিল। ভদ্রলোক বললেন, কোথায়? আমি বললাম, বাচ্চা ছেলে হয়তো কোথাও চলে গিয়েছে, আপনাদের গ্রামেরই ছেলে। ভদ্রলোক আরো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে। এই গ্রামে মোহন বলে কেউ নেই। আমি এই গ্রামের মোড়ল, আর সেই সুবাদেই আমি এই গ্রামের সকলকেই চিনি। আমি চুপ করে রইলাম। মোড়ল আমাকে বললেন, আচ্ছা, আপনি আসুন আমার সাথে। যতই হোক আপনি এই গ্রামের অতিথি, তার উপর ব্রাহ্মণ সন্তান। বেলা তো অনেক হলো, আজ নয় আমার বাড়িতে দুটো খেয়ে একটু বিশ্রাম করবেন। আসুন আসুন, আমার সাথে আসুন। পথে জানতে পারলাম তার নাম রঘুপতি হালদার। বেশ কিছুক্ষণ পর আমরা এসে দাঁড়ালাম একটি একতলা বাড়ির সামনে। বাড়িটা বেশ বড়, মোট 4টি ঘর রয়েছে। বাড়ির সামনে একটা ঘাট বাঁধানো পুকুর ও কিছু আম কাঁঠালের গাছ রয়েছে। বাড়িটার ভিতরে ঢুকতে আমার নাকে এলো একটা বিশ্রী চামড়া পোড়ার গন্ধ। এতক্ষণে আমার নজরে পড়লো একটা বিষয়, বাড়িটা বড্ড নিস্তব্ধ। বসত বাড়ি এমন শ্মশানের মতো কেন? পশু পাখির গুঞ্জন নেই, কেবল নিস্তব্ধতা। রঘুপতি বাবু হয়তো এর কোনোটাই বুঝতে পারছেন না, বোঝার কথাও নয়। ঘরের ভিতর ঢুকেই তিনি হাঁক ডাক শুরু করলেন, কই গো, কোথায় গেলে গো? ঠাকুর মশাই এসেছেন, একটু জল নিয়ে এসো। রঘুপতি বাবুর হাঁক ডাক শুনে বাড়ির ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। সম্ভবত ইনি রঘুপতি বাবুর স্ত্রী। পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা। উনি আমার সামনে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিলেন। আমি বাধা দিয়ে বললাম, কি করছেন মা জননী? মা কি কখনো সন্তানকে প্রণাম করে? এতে যে সন্তানের অমঙ্গল হয়। আমার কথা শুনে উনি আর প্রণাম করলেন না। আমাকে বসতে বলে উনি বাড়ির ভিতরে চলে গেলেন। রঘুপতি বাবু বললেন, ঠাকুর মশাই, উনি আমার অর্ধাঙ্গিনী, নাম রুক্মিণী। হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা ঘরে ঘরে কণ্ঠস্বর ভেসে এলো। কেউ যেন নাকি স্বরে বলছে, জ্বলে যেতে বল ওকে, না হলে আমি কিন্তু তোর ছেলেকে শেষ করে দেব। আমি রঘুপতি বাবুর দিকে তাকালাম। রঘুপতি বাবু মাটির দিকে তাকিয়ে বললেন, আসলে ঠাকুর মশাই, ওটা আমার ছেলের অভিনের গলা। ছেলেটা আমার পাগল হয়ে গেছে। কিভাবে যে কি হলো কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। কিছুদিন আগে ওদের রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরলে ওরা আমাদের জানায় ওরা নাকি রাতে গ্রামে এসেছে। রাতে নাকি ওরা ওই রায়বাড়িতে গিয়েছিল, আর সেখানে গিয়ে ওরা কি একটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ওর সাথেও 2 বন্ধু ছিল, তারা একটু সুস্থ হতেই শহরে ফিরে গিয়েছে। কেবলমাত্র রবিন। আর কিছু বলতে পারলেন না রঘুপতি বাবু। কান্নায় তার কণ্ঠ বুঝে গিয়েছে। ধুতির খুঁটে চোখ মুছতে মুছতে রঘুপতি বাবু বললেন, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বলছে ওর নাকি মানসিক বিকৃতি ঘটেছে। আমি বললাম, আপনি যদি কিছু মনে না করেন তবে আমি রবিনকে একটিবার দেখতে চাই। আমার কথা শুনে রঘুপতি বাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, চলুন আমার সাথে। তারপর আমি রঘুপতি বাবুর সাথে গিয়ে রবিনের ঘরে প্রবেশ করলাম।
ঘরের ভিতরে ঢুকতেই আমি দেখলাম খাটের উপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে একটি বছর 20 যুবক। জীর্ণ শীর্ণ শরীর কালচে বর্ণ ধারণ করেছে, চোখের তলায় কালি পড়েছে। আমি কাঁধের ঝোলা থেকে একটা জবা ফুল বের করে আনলাম। রঘুপতি বাবুর দিকে তাকিয়ে বললাম, আপনি এক কাজ করুন, জানালাটা খুলে দিন। উনি কথা মতো জানলা খুলে দিলেন। আমি রবিনের কাছে গিয়ে জবা ফুলটা তার কপালে টিপে ধরলাম ও উচ্চস্বরে মায়ের মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং প্রিং ক্রিং রিং রিং হিং 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 স্বাহা। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মাত্র মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। রবিন ক্ষণক্ষণে গলায় চিৎকার করে বলে উঠল, ছেড়ে দে আমায়, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ছেড়ে দে। আমি কোনো বাধা না মেনে একাগ্র চিত্তে মায়ের মন্ত্র জপ করে চলেছি। আস্তে আস্তে রবিন শান্ত হলো। আমি ওর কপাল থেকে ফুলটা সরিয়ে নিলাম। লাল জবা ফুলটি এখন সম্পূর্ণ কালো হয়ে গেছে। আমি ঝোলা থেকে একটি লাল সুতো বের করে বিছানার চারিদিকে তা বেঁধে দিলাম। একটি বিশেষ মন্ত্র তার সাথে উচ্চারণ করলাম। চোখের সামনে এমন দৃশ্য দেখে রঘুপতি বাবু হতভম্ব হয়ে পড়েছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, চলুন ওকে একটু ঘুমোতে দিন। চিন্তা করবেন না, ও এখন সুস্থ আছে। তবে সম্পূর্ণরূপে বিপদমুক্ত করতে আমার একটু সময় লাগবে। রবিনের ঘর থেকে বেরিয়ে এসে আমি রঘুপতি বাবুকে বললাম, রঘুপতি বাবু, গতিক সুবিধের নয়, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রঘুপতি বাবু বললেন, কি করবেন ঠাকুর মশাই? আমি বললাম, আপাতত আমাকে যেতে হবে সেই রায়বাড়িতে। এই রহস্যের সমাধান করতে হলে সেখানে যাওয়াটা যে খুবই প্রয়োজন। রঘুপতি বাবু অস্ফুট স্বরে বললেন, রায়বাড়িতে? আমি বললাম, হ্যাঁ। তারপর সকাল গড়িয়ে দুপুর হলো। আমি আমার জন্য বরাদ্দ ঘরটিতে বসেছিলাম। এমন সময় রঘুপতি বাবু এসে বললেন, ঠাকুর মশাই, বেলা তো অনেক হলো, আসুন খাবার প্রস্তুত। আপনি চারটি মুখে নিয়ে একটু বিশ্রাম নেবেন, চলুন। মিথ্যে বলবো না, খিদে যে লাগেনি তা নয়, আসলে সকাল থেকে পেটে তেমন কিছু পড়েনি। তাই আর দেরি না করে রঘুপতি বাবুর সাথে বাইরে এসে বসলাম। দেখি সে এক বিরাট আয়োজন। সরু চালের ভাত, মুগের ডাল, রুই মাছের মাথা দিয়ে কচুর শাক, রুই পোস্ত, কাতলা মাছের কালিয়া, কচি পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। সে এক রাজৈষিক ব্যাপার। এত কিছু দেখে আমি রঘুপতি বাবুকে বললাম, এ কি করছেন রঘুপতি বাবু? এই যে বিরাট আয়োজন। রঘুপতি বাবু বললেন, আর কোথায় বেশি কিছু করতে পারলাম ঠাকুর মশাই, এই তো সামান্য কিছু আয়োজন। আমি বললাম, বলেন কি, এটা সামান্য আয়োজন? আরে এই যে 3 জনের খোরাক, আমি একা কি এত খেতে পারি? রঘুপতি বাবু বললেন, না না বাবা, ও কথা বললে কি করে চলে? এমন সময় রুক্মিণী এসে বসলো আমার সামনে। আমি বললাম, মা, এত খাবার যে আমি খেতে পারবো না। রুক্মিণী দেবী বললেন, না না বাবা, ও কথা বললে শুনবো না। এই সামান্য খাবার সবটা খেতে হবে। অগত্যা খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে বিছানায় গায়ে দিতেই কখন যে চোখে ঘুম নেমে এলো বুঝতেই পারলাম না। যখন ঘুম ভাঙল
তখন বাইরে তাকিয়ে দেখলাম বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। সূর্যি মামা তার শেষ আলোটুকু বিলিয়ে দিচ্ছে বিশ্ব চরাচরে। পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ বাসায়। কাঁটা ঝোপের জঙ্গল সরিয়ে রায়বাড়ির অন্দরে প্রবেশ করলাম। একটা কটু গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। এই রায়বাড়িটি বড্ড নিস্তব্ধ। প্রত্যেকটি ঘর ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ বাইরে একটা পায়ের শব্দ শোনা গেল। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম বারান্দায় কে যেন হেঁটে বেড়াচ্ছে ধীর পদক্ষেপে। সেদিকে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করলাম, কে কে তুমি? অপর দিক থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কেবলমাত্র একটা গড়গড়ে শব্দ ভেসে আসছে সেদিক থেকে। যখন সেই ছায়ামূর্তি আর আমার মধ্যে দূরত্ব আর মাত্র কেবল হাতখানেক, তখন সেই ছায়ামূর্তি পিছনে ঘুরে তাকালো। কিন্তু এ কি? এ তো নবীন, রঘুপতি বাবুর ছেলে। কিন্তু এ কিভাবে সম্ভব? তবে কি বাঁধন খুলে গিয়েছে? রবিনের শরীরে যে অপশক্তি বাসা বেঁধেছে সে আর 5টা প্রেতের মতো নয়। এ হলো এক নিষ্ঠুর অপশক্তি। ভূত ডামার অনুসারে এদের পেঁচাপেচি বলে গণ্য করা হয়। এদের বিনাশ খুব কষ্টসাধ্য। রবিনের মাথা বাঁদিকে কাত হয়ে আছে, মুখে ঘড়ঘড়ে শব্দ, আর মুখ থেকে অনবরত লালা পড়ছে মাটিতে। রবিন নিজের পা টানতে টানতে এগিয়ে আসছে আমার দিকে। একটা কথা ভালো বোঝা যাচ্ছে, এটা রবিন নয়। রবিনের রূপ ধরে আমার সামনে দাঁড়িয়ে আছে পেঁচাপেচি ভূতের একজন। সব থেকে ভয়ের বিষয় হলো এই পেঁচাপেচি ভূত একা কখনোই থাকে না, এরা একসাথে থাকে। আমার সামনে একজন রয়েছে, কিন্তু আর একটা কোথায়? হঠাৎ আমার পিছন থেকে কেউ নাকি স্বরে বলল, তুই কি ভেবেছিস তুই আমাদের ধরতে পারবি? না, তুই কোনো দিনও তা পারবি না। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। তার কাছে প্রার্থনা করলাম যেন তিনি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করেন। প্রায় সঙ্গে সঙ্গে সেই 2 প্রেত মূর্তি বাতাসে মিলিয়ে গেল। আমি আর কাল বিলম্ব না করে সেখান থেকে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি রঘুপতি বাবুর হাতে একটা ফর্দ দিয়ে বললাম, রঘুপতি বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো আনার ব্যবস্থা করুন। আজ রাতেই আমি যজ্ঞে বসবো। রঘুপতি বাবু বললেন, ঠিক আছে ঠাকুরমশাই। রাতের মধ্যপ্রহর শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত অবশিষ্ট। রায়বাড়ির উত্তর কোণে একটা স্থান পরিষ্কার করে সেখানেই যজ্ঞস্থল প্রস্তুত করলাম। ঝোলা থেকে যজ্ঞের নানান প্রয়োজনীয় দ্রব্য বের করে সামনে সাজিয়ে রাখলাম। কাত্র বন্ধন ও স্থান বন্ধন আগেই করা হয়ে গিয়েছে। মধ্যগগনে চাঁদ উঠলেই যজ্ঞ শুরু করে দেব। সাধারণত মায়ের পূজা অমাবস্যা তিথিতেই করা হয়, কিন্তু এক্ষেত্রে একান্ত নিরুপায় হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি লক্ষ্য করছি ঝোপের আড়াল থেকে 2 জোড়া চোখ দেখে চলেছে নিঃশব্দে। গণ্ডির কারণে তারা আমার কাছে আসতে পারছে না। তারপর মাথার উপর চাঁদ আসতেই শুরু হলো যজ্ঞ। একাগ্র চিত্তে মায়ের মন্ত্র জপ করতে শুরু করলাম। এইভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। হঠাৎ
ঝোপঝাড় ঠেলে কারোর হেঁটে আসার শব্দ শোনা গেল। কেউ যেন এই দিকেই আসছে অতি সন্তর্পণে। চোখ বন্ধ করে নিলাম, কারণ এই সময় সেই অপশক্তি নানান মায়া সৃষ্টি করে আমাকে বিব্রত করার চেষ্টা করবে, সেটা আমি জানি। হঠাৎ কানে এলো রঘুপতি বাবুর কণ্ঠস্বর। তার কথা শুনে বোঝা যায় যে তার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কেউ যেন বলিষ্ঠ হাতে তার গলা টিপে ধরে আছে। রঘুপতি বাবু বলছে, আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমি যে আর পারছি না। চোখ খুলে দেখলাম রঘুপতি বাবুর শরীরটা ঝুলে আছে মাটি থেকে বেশ কিছুটা উপরে। পাশে রাখা মাটির সরা থেকে এক ধরনের মন্ত্রপুত জল হাতে তুলে তাতে কিছু মন্ত্রপাঠ করে ছুঁড়ে দিলাম রঘুপতি বাবুর দিকে। পলকের মধ্যে সবকিছু উধাও হয়ে গেল। কোথায় রঘুপতি বাবু? কোথাও কেউ নেই। এ সবই হলো মায়া। আবার যজ্ঞে মনোনিবেশ করলাম। আবারও শোনা গেল একটা ঘড়ঘড়ে শব্দ। চোখ খুলে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে এক বৃহৎ আকৃতির বাঘ। তার কষ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা তাজা রক্ত। অনতি দূরে মাটির উপর পড়ে রয়েছে রবিনের মুন্ডহীন ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ। বাঘটি এক পা দু পা করে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ একটা বীভৎস গর্জন করে সে ঝাঁপিয়ে পড়ল আমার উপরে। এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে নিলাম। চোখ খুলতেই দেখলাম কোথায় সেই বাঘ। হঠাৎ গাছের উপর থেকে কি যেন একটা তরল পদার্থ এসে পড়ল আমার ঠিক পাশে। উপরে তাকিয়ে দেখলাম কই, কোথাও তো কিছু নেই। তবে হয়তো আবারও যজ্ঞে মনোযোগ দেওয়া গেল। একাগ্র চিত্তে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। মন্ত্রের ধ্বনি ভেসে বেড়াচ্ছে চারিদিকে। বেশ কিছুক্ষণ পর শুরু হলো এক নতুন উপদ্রব। কোথা থেকে পশু পাখির মুন্ডহীন মৃতদেহ এসে পড়তে শুরু করলো যজ্ঞস্থলের সামনে। হঠাৎ সেই মৃতদেহগুলোর একটা থেকে এক ফোঁটা রক্ত এসে পড়লো আমার মুখে। চারিদিক থেকে শোনা গেল ক্ষণক্ষণে কণ্ঠস্বর, হাসির শব্দ। বুঝতে পারলাম কত বড় একটা অঘটন ঘটে গিয়েছে আমার অজান্তেই। সামনের দিকে তাকিয়েই দেখলাম দুটি অবয়ব এগিয়ে আসছে আমার দিকে। তাদের শরীর বলতে কিছুই নেই, কেবলমাত্র কঙ্কাল। মুখে এক কুটিল হাসি খেলা করছে তাদের। হিংস্র চাহনি তাদের চোখে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক কটু চামড়া পোড়ার গন্ধ। উফ, সে যে কি বীভৎস গন্ধ! বুঝতে আর বাকি রইল না যে আমার সৃষ্ট দেহবন্ধন ও স্থানবন্ধন ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পারলাম আজ আমার মৃত্যু অবধারিত। আর মাত্র হাত দুয়েকের দূরত্বশীল মূর্তিমান বিভীষিকা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে শোনা গেল এক গুরু গম্ভীর কণ্ঠস্বর। কেউ বলছে, স্তব্ধ হও। সেই কণ্ঠস্বর শুনে সেই প্রেত সেদিকে তাকালো। সেদিকে তাকাতেই তারা দেখতে পায় এক দীর্ঘদেহী মানব অবয়ব। সেই প্রেত একরাশ বিরক্তির সাথে ক্ষণক্ষণে কণ্ঠস্বরে বলল, কে রে তুই? আমাদের আদেশ করার সাহস তোর হয় কি করে? অপর দিক থেকে একইভাবে গুরু গম্ভীর কণ্ঠস্বরে কেউ উত্তর দেয়, আমি যশোদা পুত্র বাসুদেব কৃষ্ণ। এই কথা শুনে সেই প্রেত ভয় দুপা পিছিয়ে নিল। চাঁদের ক্ষীণ আলোয় আমি দেখলাম সেই বালকটিকে, যার সাথে আমার প্রথমে দেখা হয়েছিল। সে তার নাম বলেছিল মোহন। হঠাৎ তিনি তার চতুর্ভুজ রূপ ধারণ করলেন। তার এক হাতে শঙ্খ, অপর হাতে সুদর্শন চক্র।
অপর দুই হাতে গদা এবং পদ্ম। আমার অজান্তেই চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। আমি নতমস্তক হয়ে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই অশরীরী প্রেত যেন নিমেষেই মিলিয়ে গেল তার ওই রূপের মধ্যে। তিনি আবারও সেই বালকের রূপে আমার কাছে এসে দাঁড়ালেন। আমি অশ্রু মিশ্রিত কণ্ঠে বললাম, প্রভু, প্রভু, আপনার অপার মহিমা। এই অধমকে দর্শন দিয়ে আপনি এই অধমের জীবন সার্থক করলেন প্রভু। হে প্রভু। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, তারানাথ, তুমি মানব কল্যাণের কারণে নিজের জীবন সমর্পণ করেছ। তোমার মঙ্গল হোক। এই বাড়ির দক্ষিণ দিকের একটি ঘরে ওই দম্পতির মৃতদেহ মাটি চাপা পড়ে রয়েছে। তাদের সদ্গতি না করলে যে তারা মুক্তি পাবে না। তুমি তাদের মুক্তির ব্যবস্থা করো। আমি মাথা তুলতেই দেখলাম, কোথায় সেই বালক, কোথায় সেই অশরীরী? আমি একাই বসে আছি ওই বাড়িটার সামনে। এতক্ষণ একটানা কথা বলার পর তারানাথ একটু থামলেন। পাশে রাখা পিতলের ঘটি থেকে একটু জল গলায় ঢেলে নিলেন। আমি প্রশ্ন করলাম, তারপর তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? তারানাথ বলল, তারপর সকাল হতেই আমি রঘুপতি বাবুকে সাথে নিয়ে দক্ষিণের সেই ঘরে গিয়ে মাটি খুঁড়ে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করি আর তার সদ্গতি করি। কয়েকদিনের মধ্যেই রবিনও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। তাই আমিও তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম। তারপর আর সেখানে যাওয়া হয়নি আমার।